আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোর প্রতিসরণের আজকের পর্বে। আজকে আমরা আলোর প্রতিসরণের প্রথম পর্বটা দেখব, কিভাবে আলোর প্রতিসরণ কিভাবে হয়, আলোর প্রতিসরণ জিনিসটা আসলে কি, এবং কিভাবে আলোর প্রতিসরণ রিলেটেড বিভিন্ন প্রবলেম আমরা সলভ করতে পারবো বা এই সমস্ত জিনিসপাতিগুলো আমরা বুঝতে পারবো। তো আমরা যদি শুরু করি, দেখো আলোর প্রতিসরণ জিনিসটা যদি বুঝতে হয়, প্রথমে আমাদেরকে বুঝতে হবে আলোর প্রতিসরণটা আসলে কিভাবে হয়, বা এর পূর্ববর্তী চ্যাপ্টারে আমরা যে প্রতিফলনটা শিখে এসেছি সেইটা আসলে কি জিনিসটা। আমি যদি বলি, সাপোজ আমার কাছে একটা তল আছে, এইটা হচ্ছে একটা তল। এই তলটা আমি কেন নিলাম বা এই তলটা দিয়ে আমি কি বোঝাতে চাইলাম, সাপোজ আমি মনে করতেছি এই যে যেই তলটা, এই তলের ঠিক উপরে আমার যেই মাধ্যমটা সেটা হচ্ছে বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম বলতে পারো, এবং এই তলের ঠিক নিচে আমি সেম মাধ্যমটা না রেখে যদি অন্য কোনো মাধ্যম রাখি, সাপোজ এইখানে আমার যে মাধ্যমটা সেটা ধরো পানি কিংবা অন্য যে কোনো মাধ্যম, দ্যাট মিনস মাধ্যমের একটা ভিন্নতা সৃষ্টি হয়েছে। লেটস সে আমি মনে করলাম পানি কিংবা অন্য মাধ্যম। এইবার এই যে যেই তলটা, উপরে একটা মাধ্যম নিচে একটা মাধ্যম, এই তলে যদি আমরা একটা আলো আপতিত করি, দ্যাট মিনস একটা আলো ফেলি, সাপোজ একটা আলো এই তলে এসে পড়লো, আলোটা যেই বিন্দুতে পড়ছে আমরা সকলেই জানি সেই বিন্দুটাকে বলা হয় আপাতন বিন্দু, এবং যেই আলোটা আসছে সেটাকে বলা হয় আপতিত আলোক রশ্মি, যেটা আমরা চ্যাপ্টার 8-এ দেখে এসেছি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যেই বিন্দুতে আলোটা পড়বে সেই বিন্দুতে একটা অভিলম্ব টেনে নেওয়া। অভিলম্ব কি? আপাতন বিন্দুতে তলের উপর লম্ব। আপাতন বিন্দুতে তলের উপর যদি আমরা একটা লম্ব টানি, দ্যাট মিনস এই তলের উপর আমরা যদি একটা লম্ব কল্পনা করি, এই লম্বটাই হচ্ছে আমাদের অভিলম্ব। তাহলে এটা আপতিত রশ্মি এবং এটা অভিলম্ব, এবং আমরা জানি আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী যেই কোণটা সেটাকে বলা হয় আপাতন কোণ আই। এটা হচ্ছে আপাতন কোণ, আপাতন কোণ। ওকে, এইবার দেখো যখনই আলোটা এই বিন্দুতে আপতিত হলো, এখানে তিনটা ভিন্ন ভিন্ন ঘটনা ঘটতে পারে। প্রথম কথা, এই যে যেই তলটা সেই তলটা বা মাধ্যমটা কিছু আলো শোষণ করে নিবে। এই আলো থেকে কিছু আলো এই আপাতন বিন্দুতে আপতিত হয়ে ব্যাক করে আবার আগের মাধ্যমে, দ্যাট মিনস বায়ু মাধ্যমে ফিরে যাবে। যেই আলোটা ব্যাক করে আগের মাধ্যমে ফিরে গিয়েছে, আমরা সেইটা নিয়ে চ্যাপ্টার আগেরটায় অর্থাৎ পূর্ববর্তী চ্যাপ্টারে আলোচনা করেছি। এইটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি, এবং এই ঘটনাটাকে বলা হয় প্রতিফলন। দেখো যেই মাধ্যমে এসেছে ব্যাক করে সেই মাধ্যমে ফিরে গিয়েছে, দ্যাট মিনস এইটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এবং অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির যেই কোণটা সেই কোণটাকে বলা হয় প্রতিফলন কোণ, এবং প্রকাশ করা হয় আর দিয়ে। এবার দেখো কিছু আলো শোষিত হলো, কিছু আলো প্রতিফলিত হলো, এবং আলো যখন এই মাধ্যম থেকে এই মাধ্যমে প্রবেশ করবে সেইটা বেসিক্যালি ডিপেন্ড করবে দুইটা মাধ্যমের ঘনত্বের উপর, তার আচরণটা কিরূপ হবে। দেখো এই মাধ্যমের তুলনায় এই মাধ্যমটা অধিকতর ঘন। আমরা জানি বায়ু, এইটার চেয়ে বায়ু যেই মাধ্যমটা, এই মাধ্যমের তুলনায় পানি মাধ্যম অধিকতর ঘন। এটা আমরা কোত্থেকে বুঝতে পারবো? সেই জিনিসটা আমরা এখানেই দেখবো, কিভাবে বুঝতে পারবো যে কোন মাধ্যমটা অধিকতর ঘন। ঠিক আছে, আলোর ক্ষেত্রে যেটাকে বলা হয় আলোকীয় ঘন, তো বায়ু মাধ্যমের তুলনায় পানি মাধ্যম অধিকতর আলোকীয় ঘন। তো আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, আলো অবিলম্বের দিকে একটুখানি বেঁকে যাবে। অর্থাৎ নর্মালি আলোটা যদি না বাঁকতো, দেখো আলোটা যদি না বাঁকতো, যেই বরাবর সে এসেছিল, যেই বরাবর সে এসেছিল এই বরাবর আলোটা যাওয়ার কথা ছিল যদি আলোটা না বাঁকতো। কিন্তু যেহেতু মাধ্যমের একটা ভিন্নতা সৃষ্টি হয়েছে, এখানে যেহেতু মাধ্যমের একটা ভিন্নতা সৃষ্টি হয়েছে, কিরকম দেখো উপরেরটা হচ্ছে হালকা মাধ্যম, নিচেরটা হচ্ছে অধিকতর ঘন মাধ্যম। যখনই মাধ্যমের একটা ভিন্নতা সৃষ্টি হয়েছে তখনই আলোটা এই বরাবর না গিয়ে একটুখানি বেঁকে পরবর্তী মাধ্যমে প্রবেশ করবে। এই যে একটুখানি বেঁকে গেল, তার মানে যেই বরাবর যাওয়ার কথা ছিল সেই বরাবর না গিয়ে একটুখানি বেঁকে গেছে। এই যে আলোর বেঁকে যাওয়া, এই ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণ বলতে আমি কি বুঝি, আমি যদি সংজ্ঞাটা লিখতে চাই, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, এদের ঘনত্বের কারণে আলোটা বেঁকে যায়, এই ঘটনাকেই আলোর প্রতিসরণ বলে। তাহলে আলো বা আলোক রশ্মি, আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে, এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে, অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশকালে, যখন প্রবেশ করবে, মাধ্যমের ঘনত্বের কারণে, যে ঘনত্বটাকে আমরা বলছি আলোকীয় ঘনত্ব, মাধ্যমের আলোকীয় ঘনত্বের কারণে, আলোকীয় ঘনত্বের কারণে আলোর বেঁকে যাওয়া, আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে, আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে প্রতিসরণ বলে।
এই হচ্ছে আলোর প্রতিসরণ। যে সিম্পলি আমাদেরকে বুঝতে হবে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাবে, ঘনত্বের উপর ডিপেন্ড করে আলোটা বেঁকে যাবে। দেখো এখানে হালকা মাধ্যম এবং এটা অধিকতর ঘন মাধ্যম, যখনই হালকা থেকে ঘনতে যাবে, আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, হালকা থেকে ঘনতে যখন যাবে আলো অবিলম্বের কাছে আসবে। দ্যাট মিনস যাওয়ার কথা যে পথে সেখান থেকে অবিলম্বের কাছে আসবে, এটা হচ্ছে অবিলম্ব। এবং অবিলম্বের সাথে এই রশ্মিটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, যে রশ্মিটা বেঁকে গেছে সেটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মির যে কোণটা, অ্যাঙ্গেলটা, সেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, তবে এই কোণটা ছিল প্রতিফলন কোণ, কিন্তু এই আর কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। এইবার দেখো যখন আলো এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাবে, অর্থাৎ আমি যদি এবার আলো নিচের মাধ্যম থেকে উপরের মাধ্যমে পাঠাতে চাই, তখন ঘন থেকে হালকায় যাবে, ঠিক তার উল্টা ঘটনাটা ঘটবে। হালকা থেকে ঘনতে আসলে আলো অবিলম্বের দিকে সরে আসবে, এবং ঘন থেকে হালকাতে গেলে তখন সেই আলোটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা আমরা দেখবো পরবর্তীতে। এইবার দেখো যখনই আমরা প্রতিফলন বা প্রতিসরণ পড়ি, এদের সূত্রগুলো সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া নিতে হয়। তো আমরা আলোর প্রতিসরণ চ্যাপ্টারে আলোর প্রতিসরণের দুইটা সূত্র নিয়ে আলোচনা করব। আলোর প্রতিসরণের দুইটা সূত্র কি, কিভাবে এই সূত্রগুলো আমরা ইউজ করব, সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো আমার কাছে একটা তল আছে, সাপোজ এই হচ্ছে একটা তল, যেই তলটার উপর আমরা আলো আপতিত করব। তো এই তলটাকে নরমালি বিভেদ তল বলা হয়, আমরা জানি চ্যাপ্টার 8 পড়ার সময় আমরা এটাকে বিভেদ তল হিসেবে চিনেছি। এবার দেখো এই তলের উপরে যেই মাধ্যমটা সেটা হচ্ছে একটা হালকা মাধ্যম, হতে পারে সেটা বায়ু কিংবা অন্য কোনো মাধ্যম, কিন্তু হালকা মাধ্যম। এবং নিচের মাধ্যমটা এই মাধ্যমের তুলনায় একটুখানি ঘন মাধ্যম, একটুখানি ঘন মাধ্যম। ওকে, এইবার যদি আমরা যদি একটা আলো আপতিত করি, এই মাধ্যমে যদি একটা আলো আপতিত করি, সাপোজ এই আলোটা এই বিন্দুতে এসে আপতিত হলো, আমাদের প্রথম কাজ যেই বিন্দুতে আপতিত হবে সেই বিন্দুতে তলের উপর অর্থাৎ বিভেদ তলের উপর একটা লম্ব টেনে নেওয়া, যেটাকে আমরা বলবো অভিলম্ব। এইটা হচ্ছে সেই আমাদের অভিলম্ব, বিভেদ তলের উপর লম্ব। ওকে, এইটা যদি আমাদের অবিলম্ব হয়, এবার দেখো আলোটা যখন এই মাধ্যম থেকে এই মাধ্যমে প্রবেশ করবে, এটা যেহেতু অধিকতর ঘন, তাহলে অবশ্যই আলোটা অবিলম্বের দিকে একটুখানি বেঁকে যাবে, যেটা আমরা একটু আগেই বলেছি। এখন দেখো এই ক্ষেত্রে অবিলম্বের সাথে আপাতিত রশ্মির যে কোণটা, সেটাকে আমরা বলি আপতন কোণ আই, এবং অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মির যে কোণটা, সেটাকে আমরা বলি প্রতিসরণ কোণ আর। এইটা হচ্ছে বেসিক্যালি আমার প্রতিসরণের চিত্রটা। এবার দেখো এখান থেকে আমাদেরকে দুইটা সূত্র সম্পর্কে জানতে হবে, যে কিভাবে আমরা প্রতিসরণের ক্ষেত্রে দুইটা সূত্র ইউজ করব। তো প্রতিসরণের প্রথম সূত্র যেটা, প্রতিসরণের প্রথম সূত্র, সেই সূত্রটা কি বলে যদি একটু দেখার চেষ্টা করি। প্রতিসরণের প্রথম সূত্র, প্রথম সূত্র দেখো, আলোক রশ্মি যখন একটা তলে আপতিত হচ্ছে, যেই বিভেদ তলটাতে আপতিত হচ্ছে, দেখো এই যে যেই তলটা, এই যে তলটা, এই তলে একটা আলো আসলো এবং এই তল থেকে আলোটা বেরিয়ে গেল। দ্যাট মিনস এইটা হচ্ছে আমার আপতিত রশ্মি, যেই তলের উপর পড়ছে সেটা হচ্ছে আমার বিভেদ তল, যেই রশ্মিটা বেরিয়ে গেল সেটা হচ্ছে আমার প্রতিসরিত রশ্মি। এবং আমরা যে লম্বটা এখানে টেনেছি, এই যে এটা হচ্ছে আমাদের অবিলম্ব। এই আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অবিলম্ব তিনটা একই তলে আছে। এটাই হচ্ছে আমাদের প্রতিসরণের প্রথম সূত্র। তাহলে আমরা প্রতিসরণের প্রথম সূত্র অনুযায়ী লিখতে পারি আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং যেই অবিলম্বটা আমরা কল্পনা করেছি, অঙ্কিত অভিলম্ব, এরা অবশ্যই একই তলে থাকবে, এরা অবশ্যই একই সমতল কিংবা তলে থাকবে। তো প্রতিফলনের ক্ষেত্রেও এরকম একটা সূত্র ছিল, যেটাকে আমরা প্রতিফলনের প্রথম সূত্র হিসেবে চিনেছি। মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রতিসরণের ক্ষেত্রে বা ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা আসলে কি বলে? তো প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা নিয়ে যদি একটু কথা বলি, প্রতিসরণের দ্বিতীয় সূত্র, দেখো আমরা যদি এখান থেকে লক্ষ্য করি, এই যে যেই কোণটা এইভাবে একটা আলো পড়ছে, এটা হচ্ছে আমার আপতন কোণ, একটুখানি বেঁকে গেল। আলোটা যদি এইভাবে পড়ে, দ্যাট মিনস এই কোণটা যদি একটু বেড়ে যায়, এই আলোটা এইভাবে বাঁকবে, তার মানে এই কোণটাও বেড়ে যাবে। দ্যাট মিনস আই যত বাড়বে আর তত বাড়বে, আপতন কোণ যত বাড়বে প্রতিসরণ কোণ তত বাড়বে। অর্থাৎ ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা কোণের মান বাড়া মানে তার সাইন অনুপাত বাড়া। তো প্রতিসরণের দ্বিতীয় সূত্র যেটা বলে, এই যে যে আপতন কোণ, এই আপতন কোণের সাইন অর্থাৎ সাইন আই যত বেশি হবে, ডেফিনেটলি প্রতিসরণ কোণের সাইন আর
সেটাও বেশি হবে। দ্যাট মিনস দুইজনের মধ্যে অনেকটা একটা সমানুপাতিক সম্পর্ক বিরাজ করবে। এবং আমি যদি এই দুইয়ের অনুপাত বের করি, অর্থাৎ আপাতন কোণের সাইন মানে সাইন আই, এবং প্রতিসরণ কোণের সাইন মানে হচ্ছে সাইন আর, এই দুইয়ের অনুপাত দ্যাট মিনস সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এই দুইয়ের অনুপাত ভাগ করলাম মানে অনুপাত বের করলাম, এটা হবে অলওয়েজ একটা ধ্রুব সংখ্যা বা ধ্রুবক। এটাই হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তার মানে প্রতিসরণের দ্বিতীয় সূত্র বলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সর্বদা একটি ধ্রুবক হবে। এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটার একটা স্পেশাল নাম আছে, এই ধ্রুবকটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যে নতুন রাশিটা আমরা ইন্ট্রোডিউস করলাম, সেটাকে আমরা এক্সপ্রেস করব ইটা দিয়ে কিংবা মিউ দিয়ে। তো নরমালি আমরা আমাদের বইতে যেহেতু ইটা দিয়ে দেওয়া আছে, আমরা ইটা দিয়ে এটাকে এক্সপ্রেস করব। এই ইটাটার কাজ হচ্ছে একটু আগে যে আমরা ঘন এবং হালকা মাধ্যমের কথা বলেছিলাম সেটা ডিফাইন করে দেওয়া। অর্থাৎ যেই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক অর্থাৎ ইটা যত বেশি, সেই মাধ্যমটাই তত বেশি আলোকীয় ঘন। তার মানে এইটা হালকা এবং এইটা ঘন, দ্যাট মিনস এইটার যে প্রতিসরাঙ্ক ইটা ডেফিনেটলি এইটার প্রতিসরাঙ্কের তুলনায় কম। এইটার ইটা কম, এইটার ইটা বেশি, দ্যাট মিনস এইটা বেশি আলোকীয় ঘন। ঠিক আছে, এবার দেখো প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা যদি আমরা লিখতে চাই, দেখো আমাদের আলোটা অবশ্যই নির্দিষ্ট একটা আলো হতে হবে। তাহলে আমি লিখতে পারি এক জোড়া নির্দিষ্ট মাধ্যম। এই দেখো এখানে দুইটা মাধ্যম, দ্যাট মিনস এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, সাইনের অনুপাত সর্বদাই একটি ধ্রুবক বা ধ্রুব সংখ্যা হবে। সর্বদা একটি ধ্রুব সংখ্যা। এবং এই যে ধ্রুব সংখ্যা আমি একটু আগে বললাম, এই ধ্রুব সংখ্যাটাকেই বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ওকে, এইবার দেখো তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারবো, এই সূত্রটাকে যদি আমি একটু বিবৃতি করি বা একটু ব্রড করার চেষ্টা করি, দেখো আমাদের যেই মাধ্যমটা হালকা ছিল সেই মাধ্যমটাকে আমি ধরে নিচ্ছি এ মাধ্যম, এটা এ মাধ্যম। তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে ইটা এ, ইটা মানে প্রতিসরাঙ্ক, ইটা এ মানে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। এবং এই মাধ্যমটাকে আমি ধরে নিলাম বি মাধ্যম, দ্যাট মিনস আলো এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রতিসরিত হলো। এই মাধ্যমের যে প্রতিসরাঙ্কটা সেটাকে মনে করলাম ইটা বি। ওকে, এবার দেখো আমি যদি এই সূত্রটা যদি চিন্তা করি, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এই দুইয়ের অনুপাত হবে ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তো আমরা জানি আপেক্ষিক কথাটা যখন বলি একের সাপেক্ষে অন্যের প্রতিসরাঙ্ক বোঝায়। তো এখানে কার সাপেক্ষে কার, যেই মাধ্যমে আছে এবং যেই মাধ্যম থেকে আলো প্রবেশ করে অন্য মাধ্যমে যায় সেই মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক। সাপোজ এখানে আলো এ থেকে বি মাধ্যমে গিয়েছে, তার মানে এইখানে যে ধ্রুব সংখ্যাটা আমি পাবো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। যদি আলো বি থেকে এতে যায় তখন যেটা পাবো সেটা হচ্ছে বি এর সাপেক্ষে এ এর প্রতিসরাঙ্ক। তো এটাকে আমরা লিখবো কিভাবে, দেখো এখন যেহেতু এ থেকে বি তে আসছে, তার মানে এ এর সাপেক্ষে বি কি প্রতিসরাঙ্ক। কিভাবে লিখবো, প্রতিসরাঙ্ক মানে ইটা এবং কার সাপেক্ষে এ এর সাপেক্ষে বি, এইভাবে আমাদেরকে লিখতে হবে। এ ইটা বি মানে হচ্ছে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এবং এই সূত্রটাকে বলা হয় বিজ্ঞানী স্নেলের সূত্র। যেটাই প্রতিসরণের দ্বিতীয় সূত্র সেটাই হচ্ছে বিজ্ঞানী স্নেলের সূত্র। এইটা আমরা অনেক বেশি পরিমাণে ইউজ করব। এবার এই যে ফর্মুলাটা সেটাকে যদি আমি একটা ব্রড ফরম্যাটে লিখি তাহলে এইভাবে লেখা যায় সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়ালস টু, দেখো এ ইটা বি যার সাপেক্ষে সে উপরে, এখানে কার সাপেক্ষে, দুঃখিত যার সাপেক্ষে সে নিচে, এখানে কার সাপেক্ষে এ এর সাপেক্ষে বি। তাহলে উপরে বসবে শুধু বি এর প্রতিসরাঙ্ক, নিচে বসবে যার সাপেক্ষে দ্যাট মিন্স ইটা এ এর প্রতিসরাঙ্ক। এইটা আমরা এই ফরম্যাটে ইউজ করতে পারবো
যদি এই ফরম্যাটে ইউজ করি, এইবার যদি আমরা এখানে একটা ক্রস মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করি, অর্থাৎ গুণ করার চেষ্টা করি, তাহলে এই রাশিটা যেরকম দাঁড়াবে সেটা হচ্ছে, দেখো এই দুইটা যদি গুণ করি, ইটা এ ইন্টু সাইন আই ইকুয়ালস টু, এই দুইটা যদি গুণ করি, ইটা বি ইন্টু সাইন আর। এইটা হচ্ছে স্নেলের সূত্রের সাধারণ রূপ। আমরা যখন ম্যাথ ইউজ করব বা ম্যাথে করব তখন স্নেলের সূত্র হিসাবে এইটা ডিরেক্টলি ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, এই সূত্রটা ইউজ করার ক্ষেত্রে সুবিধাটা কোন জায়গায়? দেখো একটা সিকোয়েন্স যদি আমরা একটু লক্ষ্য করি বা ফলো করার চেষ্টা করি, ইটা এ ছিল এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, সাইন আই যে মাধ্যমে ছিল ওই মাধ্যমে যেই কোণটা, দ্যাট মিনস আপাতন কোণ, দ্যাট মিনস আমি যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু সেই মাধ্যমের আপাতন কোণটা গুণ করব সাইন, এবং ইকুয়ালস টু যেই মাধ্যমে আলো যায় সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু প্রতিসরণ কোণের সাইন। এটাই হচ্ছে আমাদের স্নেলের সূত্রের সাধারণ রূপ। আশা করি সবাই স্নেলের সূত্রটা বুঝতে পারছি। এইবার দেখো, যদি এখানে উল্টা ঘটনাটা ঘটে তখন এখানে বিভিন্ন ধরনের কেস সৃষ্টি হওয়ার একটা চান্স আছে। কিরকম? সাপোজ আমি মনে করলাম এইটা সেই বিভেদ তল, এই বিভেদ তলে আলো আপতিত হবে, এটা সেই বিভেদ তল। ওকে, তো উপরের মাধ্যমটা হালকা মাধ্যম, আমি ধরে নিচ্ছি উপরের মাধ্যমটা হালকা মাধ্যম, এবং এই যে হালকা মাধ্যম, এই হালকা মাধ্যমটাকে আমি মনে করলাম মাধ্যম এ। এই মাধ্যমের যেই প্রতিসরাঙ্ক তাহলে সেটা হবে ইটা এ। এটা হচ্ছে অপেক্ষাকৃত ঘন মাধ্যম, এই মাধ্যমটাকে ধরে নিলাম মাধ্যম বি। এই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা হবে তাহলে ইটা বি। ওকে, এইটা যদি অধিকতর ঘন মাধ্যম হয়, এইবার আমি যদি উল্টা কাজটা করি, দ্যাট মিনস ঘন মাধ্যম থেকে এই মাধ্যম থেকে একটা আলো এই তলে ফেললাম, এইটা হচ্ছে আমার সেই আলোটা, এটাকে বলবো আমরা আপতিত রশ্মি। আপতিত রশ্মি, দেখো যেই বিন্দুতে আপতিত রশ্মিটা পড়েছে সেটা হচ্ছে আপতন বিন্দু। আমাদের প্রথম কাজ সেই আপতন বিন্দুতে একটা লম্ব টেনে নেওয়া, যেটাকে আমরা বলি অভিলম্ব। তাহলে আপতন বিন্দুতে যেই লম্বটা আমরা টানলাম অর্থাৎ অভিলম্ব, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অভিলম্ব। ওকে, এইবার দেখো আলোটা আলোটা এই যে আপতিত আলোটা সেটা অবিলম্বের সাথে যেই কোণ তৈরি করবে সেটা হচ্ছে আমাদের আপাতন কোণ আই। এইবার কি ঘটনা ঘটবে? এবার ঘন থেকে হালকাতে আলো যাবে। আগে যখন হালকা থেকে ঘনতে আসতো তখন অবিলম্বের দিকে সরে আসতো, এখন অবিলম্ব থেকে একটুখানি দূরে সরে যাবে। দ্যাট মিনস আলোটা আলোটা নর্মালি যদি চিন্তা করি এই বরাবর যাওয়ার কথা, কিন্তু এটা ঘন, এটা হালকা, মাধ্যমের ভিন্নতা, তার মানে আলোটা একটু দূরে সরে যাবে অবিলম্ব থেকে। এই যে আলোটা দূরে সরে গেল, এটাই হচ্ছে প্রতিসরিত আলো, এবং এইখানে অবিলম্বের সাথে যেই কোণটা সেটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ আর। ডেফিনেটলি আমরা স্নেলের সূত্র ইউজ করতে পারবো, যেহেতু দুইটা মাধ্যমে আলোর প্রতিসরণ নিয়ে আমরা আলোচনা করছি। এইবার দেখো এই কোণের পরিমাণটা যদি আমি বাড়াই, এই কোণের পরিমাণটা যদি আমি বাড়াই, দ্যাট মিনস এই আলোটাকে যদি আমি এভাবে না ফেলি, এইভাবে ফেলি, এইভাবে ফেলি, তাহলে এই কোণটা বেড়ে গেল। এই যে এইটা হচ্ছে তখন আমার আপাতন কোণ। এইটা বাড়লে এটা আরো বেশি বাড়বে। আমি তো আগেই বললাম আপাতন কোণ যত বাড়বে প্রতিসরণ কোণ ডেফিনেটলি বাড়বে। তো এইটা যখন এইভাবে পড়লো তাহলে এইটা বেঁকে এইভাবে যেতে পারে, তার মানে প্রতিসরণ কোণের ভ্যালুটাও বাড়লো। এটাকে যদি আমি আরো বাড়াই, সাপোজ এতটুকু বাড়ালাম, তখন এই কোণটাও আরো বাড়বে। বাড়তে বাড়তে একটা সময় কোণটা এই তলের উপরে উঠে গেল। এই তলটাকে আমরা বলছিলাম বিভেদ তল। তার মানে আমার প্রতিসরিত রশ্মিটা, এই যে প্রতিসরিত রশ্মিটা, এটা বিভেদ তলের উপর দিয়ে চলে গেছে। এটাকে বলা হয় বিভেদ তল ঘেঁষে যায়। বিভেদ তল ঘেঁষে যায়, ঘেঁষে যায় কিসের কারণে? জাস্ট বিকজ অফ এই যে এই কোণটার ভ্যালু আমি কন্টিনিউয়াসলি বাড়ানোর কারণে। তো আপাতন কোণের ভ্যালু বাড়াচ্ছি এবং এমন একটা কোণে গেলাম, এই যে যেই কোণটা আসলে প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে যায়, ওই আপাতন কোণটাকে স্পেশালি সংকট কোণ ডাকে। তার মানে সংকট কোণ একটা আপাতন কোণ। কোন আপাতন কোণ? যেই আপাতন কোণের কারণে প্রতিসরিত রশ্মিটা অন্য মাধ্যমে না গিয়ে বিভেদ তল ঘেঁষে যায়, দ্যাট ইজ বিভেদ তলের উপর দিয়ে যায়। তাহলে এই যে যেই কোণটা আমরা এখানে পেলাম, এই যে আপাতন কোণটা যেটার কারণে বিভেদ তল ঘেঁষে গেল, সেটাকে আমরা বলবো সংকট কোণ, এবং সেটাকে প্রকাশ করা হয় থিটা সি দিয়ে। সংকট কোণ, সংকট কোণ কোনটা? এই যে এই কোণটা, এটাকে আমরা প্রকাশ করি স্পেশালি থিটা সি দিয়ে। এটা বেসিক্যালি একটা আপাতন কোণ, যেই আপাতন কোণের কারণে এইটা বিভেদ তল ঘেঁষে যায়। এবার তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, যখন বিভেদ তল ঘেঁষে যায় তখন প্রতিসরণ কোণ হচ্ছে এইটা, এইটা, এইটা মানে আর, আর তখন হবে 90 ডিগ্রি। তার মানে আমরা সংকট কোণ তখনই পাই যখন প্রতিসরণের ভ্যালুটা প্রতিসরণ কোণের ভ্যালুটা 90 ডিগ্রি হয়। ওকে, আমাদের সংকট কোণের সংজ্ঞাটা লেখা উচিত। তাহলে আমরা সংকট কোণের সংজ্ঞাটা লিখতে পারি, আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম। দেখো যদি দূরে সরতে হয় অবশ্যই ঘন থেকে হালকাতে যেতে হবে। আলো ঘন থেকে হালকা মাধ্যমে আপাতনকালে, হালকা মাধ্যমে আপাতনকালে, আপাতন কোণের
আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়, অর্থাৎ বিভেদ তল ঘেঁষে যাবে, বিভেদ তল ঘেঁষে যায় আপাতন কোণের সেই মানকে, সংকট কোণ কিন্তু আপাতন কোণের মানটা, আপাতন কোণের সেই মানকে সংকট কোণ কিংবা ক্রান্তি কোণ বলে, সংকট কোণ অথবা ক্রান্তি কোণ বলে। ওকে, এই হচ্ছে আমাদের সংকট কোণ। এবার দেখো সংকট কোণের জন্য আমরা কোনো ফর্মুলা ডিরাইভ করতে পারি কিনা। তো সাপোজ আমি ধরে নিচ্ছি যেই মাধ্যমে আলোটা আছে সেই মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক ইটা বি কিংবা শুধু ইটা, তুমি শুধু ইটাও চিন্তা করতে পারো, এই মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক ইটা। আর এই মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক, দেখো আমি যদি এইটাকে হালকা মাধ্যমটাকে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম কল্পনা করি, শুধুমাত্র শূন্য মাধ্যম কল্পনা করলে, এই যে শূন্য মাধ্যম মানে বায়ু মাধ্যম, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের মানটা আমরা মুখস্থ রাখবো। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক মান হচ্ছে 1, আমরা এটা সবসময় মাথায় রাখবো। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক অর্থাৎ ইটার ভ্যালুটা 1, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে। এখন দেখো আলো অন্য একটা মাধ্যম, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক ইটা, সেই মাধ্যম থেকে বায়ু মাধ্যমে গেছে। তাহলে আমরা স্নেলের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, যে দেখো এই সূত্রটা যদি একটু রিমাইন্ড করি, যেই মাধ্যম সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু সেই মাধ্যমের কোণ। এইবার এখানে আসো, দেখো এই মাধ্যমে আমরা আসি, তো এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইটা ইনটু এই মাধ্যমে যেই কোণে আপতিত হয়েছে, এই যে এই কোণটা থিটা সি, তার সাইন নিব, তার মানে সাইন থিটা সি, যেই মাধ্যম সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন, ইকুয়ালস টু যেই মাধ্যমে আমরা গিয়েছি, আলোটা গিয়েছে সেটা হচ্ছে এই মাধ্যম, এই মাধ্যমের প্রতিসরাঙ্কর মান 1 মুখস্থ রাখবো বলছি, ইনটু সেই মাধ্যমের প্রতিসরণ কোণ, সেই মাধ্যমের প্রতিসরণ কোণ হচ্ছে এইটা 90 ডিগ্রি, তার মানে সাইন 90 ডিগ্রি। এটা আমরা লিখতে পারি। এখান থেকে যদি আমরা দেখি ইটা ইনটু সাইন থিটা সি ইকুয়ালস টু, আমরা সবাই জানি সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, তাহলে এখান থেকে সাইন থিটা সি ইকুয়ালস টু ইটা, অথবা দেখো আমরা যদি থিটা সি এর ভ্যালুটা বের করতে চাই, সাইন কে ওই পাশে পাঠাতে হবে, সাইন কে ওই পাশে পাঠানো মানে সাইন ইনভার্স হয়ে যাওয়া, তাহলে আমরা টোটালি এখান থেকে লিখতে পারি থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই ইটা। এইটা হচ্ছে আমার সংকট কোণের ফর্মুলা। যখন আলো অন্য একটা ঘন মাধ্যম থেকে শূন্য মাধ্যমে প্রবেশ করবে, সংকট কোণ বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, যদি শূন্য মাধ্যমে প্রবেশ করে। বাট যদি দুইটা মাধ্যমের মধ্যে একটা শূন্য মাধ্যম ইউজ না হয়, যদি না হয়, তখন আমরা এটা ডিরেক্টলি ইউজ না করে এই স্নেলের সূত্রের মাধ্যমে তখন আমরা নিয়ে আসতে পারবো। এই হচ্ছে সংকট কোণ রিলেটেড কিছু কথা। সংকট কোণ থেকে বরাবরই আমাদের কোনো প্রশ্ন এসে থাকে। এবার দেখো এখানে আরেকটা ঘটনা, যেটা যদি আমরা সংকট কোণের চেয়ে বড় কোণে আলো ফেলি, যদি এই আলোটা সংকট কোণের চেয়ে বড় কোণে ফেলি, দ্যাট মিনস আমরা এই বরাবর যখন আলোটা ফেলছিলাম তখন একদম বিভেদ তল ঘেঁষে গেছিল, এটাকে বলছিলাম সংকট কোণ। যদি কোণের ভ্যালুটা আমি আরো বাড়াই, দ্যাট মিনস আলোটা এবার এই বরাবর ফেললাম, তখন এইটার জন্য যদি বিভেদ তল ঘেঁষে যায়, আরো নিচে নামবে এবং আলোটা একটা সময় আগের মাধ্যমে ফিরে আসবে। এই যে যেই কোণে মারছি সংকট কোণের চেয়ে বেশি হয়ে গেছে, যদি সংকট কোণের চেয়ে বেশি হয়, আলো এই মাধ্যমে যাবেই না, পূর্বের মাধ্যমে মানে যেই মাধ্যম থেকে আমি আলোটা পাঠিয়েছি সেই মাধ্যমে আলোটা আবার পুনরায় ফিরে আসবে। এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কারণ এই মাধ্যমে প্রবেশ করে নাই মানে সেখানে আর আলোর প্রতিসরণ হয় নাই, আলোটা আগের মাধ্যমে ফিরে আসছে, দ্যাট মিনস সেখানে একটা প্রতিফলন ঘটে গিয়েছে। এটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞাটা চাইলে আমরা এভাবে লিখতে পারি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমরা কখন পাবো? যখন সংকট কোণের চেয়ে বেশি কোণে আমরা আলো আপতিত করব। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শর্তগুলো একটু চিন্তা করি, কি কি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। 1 নাম্বার, সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হতে হবে। সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয় এবং ফাইনালি কি হয়, আলো পুরোপুরি আগের মাধ্যমে ফিরে আসে, মানে অন্য মাধ্যমে প্রবেশ করে না। আলো পুরোপুরি পূর্বের মাধ্যমে ফেরত আসে। ওকে, এই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আশা করি সবাই বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।